সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট চায় জামায়াত। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ। জুলাই সনদ তৈরির লক্ষ্যে আগামী সপ্তাহে শুরু দ্বিতীয় ধাপের আলোচনা। দক্ষিণের নগর ভবনের তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বন্ধ সেবাদান। সাম্য হত্যার বিচার দাবি সহপাঠীদের। আলটিমেটাম শেষে আজ ফের শাহবাগ থানা ঘেরাওয়ের ডাক। দাবি আদায়ে আবারও রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। হাইকোর্টের সামনে বিক্ষোভ। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জটলা। খোলা থাকা নবসেবা ও কলকাতা বন্দর ব্যবহার ব্যয়বহুল হওয়ায় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। 10 বছরে প্রাণহানি প্রায় 400। বিশাল হাওর অঞ্চলে প্রয়োজন অনেক নিরোধক দণ্ড স্থাপন। ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটু। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট চায় জামায়াতে ইসলামী। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের। নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করা কমিশনের একার কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সদিচ্ছার প্রয়োজন বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সব দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে দ্রুত জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চায় কমিশন। এর আগে সকাল 10:30টায় জামায়াতে ইসলাম ও ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন বৈঠকে। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমত্যে পৌঁছানো উচিত। একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। জুলাই মাসেই তৈরি হবে জুলাই সনদ, এমন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন, যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা আশাবাদী করছে কমিশনকে, তবে মৌলিক কিছু বিষয়ে ভিন্ন মত থাকায় করতে হচ্ছে দীর্ঘ আলোচনা। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর উত্তাল জুলাইয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামোই আমূল সংস্কারের। তারই প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত 30টির বেশি দলের সাথে বসেছেন কমিশনের সদস্যরা। 5 সংস্কার কমিশন নিয়ে আলোচনা চললেও সংবিধান নিয়েই হচ্ছে দীর্ঘ যুক্তিতর্ক। এর মধ্যে সংবিধানের মূলনীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, এক ব্যক্তির একাধিক দায়িত্ব পালন, গণপরিষদ নির্বাচন ও সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো বিষয়গুলোতে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধির বিষয়গুলোতে নীতিগতভাবে দলগুলো একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আশা দেখছেন কমিশনের সহসভাপতি। ভিন্ন মতের বিষয় নিয়ে মে মাসের শেষ নাগাদ শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। 15 মার্চ আমরা আলোচনাগুলো শুরু করেছি। তার আগে বিভিন্ন দল তাদের বক্তব্য দিয়েছেন সুপারিশগুলোর ব্যাপারে। তো বসার আগে তো মনে হচ্ছিল অনেক বিষয়ে ঐক্যমত নাই, সবাই সব রকম কথা বলে, কোথায় ঐক্যমত দেখেন। এখন তো আমরা দেখছি অনেক বিষয়ে একমত আছে। অনেক দলই যখন টেবিলে আসছেন তখন যে অবস্থায় আছেন
সেখান থেকে যাবার সময় কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। অনেক রাজনৈতিক দল সংস্কার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে আলীরাজ বলছেন বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় এরই মধ্যে প্রস্তাবনা বাস্তবায়ন শুরু হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ করার পরিকল্পনা ঐকমত্য কমিশনের। আমরা যদি জুলাই মাসের মধ্যে শেষ করতে পারি এটা, তাহলে একটা জুলাই সনদ তৈরি করা যায়। এসেনশিয়ালি একটা বিচারক নিয়োগের একটা আইনগত পদ্ধতি তৈরি করা, সেটা হয়েছে। তাহলে এটা হয়েছে। আবার যেমন ধরুন কিছু কিছু সিআরপিসিতে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলি অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আধিপত্য নষ্ট হয় এমন সংস্কার রাজনৈতিক দলগুলো চায় না, ফলে ঐকমত্য তৈরিতে বেগ পেতে হচ্ছে কমিশনকে। প্রত্যেকের মোটিভেশন হলো দলের স্বার্থ, জাতীয় স্বার্থ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক দল তার দলের সীমাবদ্ধতার উপরে উঠতে পারছে। এখনও মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই জায়গাতে যতটুকু সম্মত হয়, কনসেনসাস আসে, ওইটুক করাই বেটার। ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে সকল রাজনৈতিক দলের, যা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে কথা বলছেন উপাচার্য। সরাসরি যাচ্ছি সেখানে। পরিচালক মহোদয় এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তার সাথে দেখা করব। এই ঘটনার প্রথম থেকেই আমরা একসাথে আছি। এগুলি শুধু মুখে বলার বিষয় না, আনুষ্ঠানিকতার বিষয় না। ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম, মামাই এবং প্রতিনিধি দল। এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, আজকে সকালেও যোগাযোগ হয়েছে। আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বোচ্চ সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। পুলিশ ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে। গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মহোদয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন। এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে, এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার, যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরোদস্তুর কাজ করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে, আজকেও 2 জনের জবান নেওয়া হবে, জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে, আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় একটা সদস্য আছেন। আমরা মিডিয়ার মতামতও নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, বিশেষত আইআরের শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী, তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এফ রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ। সব গেটে তালা ঝুলিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 4র্থ দিনের মতো বিক্ষোভ চলছে। সকাল 9টার পর থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহুর স্লোগান। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। এদিকে এই দোলাচলে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। প্রধান ফটক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। কৌশলে যারা নগর ভবনে প্রবেশ করছেন তারাও নাজেহাল হচ্ছেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়েছেন এবং তারা ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দাবি তুলেছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল 9টার পর থেকেই এখানে যে উৎসুক জনতা, সে জনতা এসে জড়ো হতে থাকেন এবং স্লোগানের ঝড় তোলেন। এরপরে আমরা লক্ষ্য করেছি নগর ভবনের ভেতরের অংশে যারা কর্মকর্তা আছেন তারা মূলত উপস্থিত হয়েছেন এবং তারাও সেখানে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও যারা সাধারণ মানুষ আছেন, যারা সেবা প্রত্যাশী আছেন, তাদেরকেও আমরা লক্ষ্য করেছি যে তারাও আজকে নগর ভবনে বেশ কয়েকজন এসেছেন। তারা কিন্তু আসলে অনেকটাই বিরক্ত বলা চলে, কারণ এমন অনেকেই আছেন যারা
একদিন 2 দিন ধরে মূলত নগর ভবনে আসছেন, কিন্তু তারা সেবা পাচ্ছে না। সুতরাং তাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান করা যায়, তত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান করে যাতে নগর ভবনের যে স্বাভাবিক প্রক্রিয়া, নগর ভবনের যে স্বাভাবিক কার্যক্রম সেটা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মহল যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, সেই দাবি কিন্তু তুলেছেন যারা সেবা প্রত্যাশী আছেন তারা। আমরা লক্ষ্য করছি নগর ভবনের যে সামনের সড়কটি রয়েছে, এই পুরো সড়ক জুড়েই কিন্তু এখন মানুষ আর মানুষ, এবং সবাই মূলত স্লোগান দিচ্ছেন এবং দাবি তুলছেন যে দ্রুত যাতে ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করা হয়। পাশাপাশি আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম আসলে তারা কতদিন আন্দোলনে থাকবেন। তারা মূলত বলেছেন যতদিন পর্যন্ত না তাদের দাবি সুষ্ঠুভাবে, অর্থাৎ যারা সংশ্লিষ্ট মহল আছে তারা মেনে নেন, ততক্ষণ পর্যন্ত তাদের দাবি অব্যাহত থাকবে এবং পাশাপাশি এই আন্দোলন যে চলছে সেই আন্দোলনটাও চলবে। পাশাপাশি তারা একটি দাবি তুলেছেন, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার তারা কিন্তু পদত্যাগও দাবি করেছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে আসলে ইশরাক হোসেনকে ক্ষমতা, অর্থাৎ মেয়রের পদের যে দায়িত্ব, সে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নাম করে সংশ্লিষ্ট যারা আছেন তারা টালবাহানা করছেন এবং সময় ক্ষেপণ করছেন। সুতরাং এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় এবং দ্রুত যাতে নগর ভবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া চলে আসে, সেই জন্য কিন্তু সবাই আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সবকিছু নিরসন করতে সংশ্লিষ্টরা পদক্ষেপ নেন। এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ নগর ভবনের। রাজপথে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এই মুহূর্তে হাইকোর্টের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা সহ আশপাশে যারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত হাইকোর্টের সামনের যে গেটটি রয়েছে সেই গেটে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত এখানে যে ক্রাফট ইনস্ট্রাক্টর অর্থাৎ ল্যাব সহকারী তাদের একটি পদোন্নতির রায় গত কয়েকদিন আগে হয়েছিল এবং সেই পদোন্নতির রায় আসলে তারা পুরোপুরি বাতিল চান, এই দাবিতে মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে 18 মে এই হাইকোর্টে যে তালিকা রয়েছে, শুনানির তালিকা, সেই তালিকায় 12 নম্বরে রয়েছে এই মামলাটি এবং তারা বলছেন যে এই মামলাটির শুনানি কি হবে, অর্থাৎ রায় কি দিবে সেটি তারা অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে পুরোপুরি এই রায়টি তারা বাতিল চান। কেননা ক্রাফট যারা ইনস্ট্রাক্টর রয়েছেন, বিশেষ করে ল্যাব সহকারী রয়েছেন, তাদের সেই মামলার রায়ে বলা হয়েছে যে তারা জুনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেতে পারেন। তো তাদের আপত্তির আসলে জায়গাটি এখানে বিভিন্নভাবে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা, নানাবিধ কারণে কিন্তু তারা এই ক্রাফট ইনস্ট্রাক্টরকে জুনিয়র শিক্ষক পদে আসলে দেখতে চান না। পাশাপাশি অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, ল্যাবে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্টের অভাব রয়েছে, অন্যান্য সরঞ্জামাদের অভাব রয়েছে, নানাবিধ সমস্যায় জর্জরিত রয়েছে, সব মিলিয়ে আসলে এই মামলাটির রায় তারা আসলে বাতিল চান। যার দরুন আমরা লক্ষ্য করছি যে হাইকোর্টের সামনে যেই গেটটি রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান আসলে মৌন অবস্থান, কোনো ধরনের কোনো স্লোগান ব্যানার নিয়ে তারা এখানে দাঁড়াননি, তারা আসলে মৌন অবস্থান করছেন, যেহেতু হাইকোর্টের সামনে একটি স্পর্শকাতর স্থান এবং সেটির কারণেই মূলত তারা এখানে মৌন অবস্থান করছেন, কোনো ধরনের কোনো স্লোগান দিচ্ছেন না। তারা বলছেন যে আজকের রায় তারা পুরোপুরি বাতিল চান, যদি রায় বাতিল না করা হয় তাহলে পরবর্তীতে তাদের যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পরবর্তী যে কর্মসূচি সেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বলা হচ্ছে যে এই ক্রাফট ইনস্ট্রাক্টর অর্থাৎ এই যে জুনিয়র ক্রাফট ইনস্ট্রাক্টর যে পদোন্নতি মামলার রায় এবং এই মামলার রায়ে জুনিয়র শিক্ষক হওয়ার জন্য যে পর্যবেক্ষণ এর আগে কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি মূলত তারা বিরোধিতা করছেন এবং তারা চান না যে এই জুনিয়র শিক্ষক পদে তারা পদোন্নতি পাক, অর্থাৎ তারা এই যে ক্রাফট ইনস্ট্রাক্টররা জুনিয়র পদে যেন পদোন্নতি না পান সেই ব্যবস্থা তারা করেছেন। এই মামলাটা আসলে অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছিল এবং এই মামলার রায়ে আসলে এটি বলা হয়েছে। এখন তারা এই মামলার রায় পুরোপুরি আসলে বাতিল চান। তো এই ছিল হাইকোর্টের সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের সামনে থেকে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা অক্ষুণ্ণ রাখার লক্ষ্য লাল সবুজ বাহিনীর। ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিকরা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল। আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে তারা। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক ইনকোয়ারি শুরু করে। তার মধ্যে ছিল পূর্বাচলে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ইতিমধ্যে কিন্তু পূর্বাচলে প্লট জালিয়াতির যে মামলা করেছিল সেখানে তার চার্জশিট হয়েছে এবং সেই মামলাতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইভাবে বিমানবন্দরে দুর্নীতির অভিযোগে 227 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণও মিলেছে, যে কারণে তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ অর্থ আত্মসাৎ করার প্রমাণ মিলেছে, সেক্ষেত্রে তার অবৈধ সম্পদটা খুঁজে দেখতে চায় দুদক, যে কারণে তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে আলাদা টিমের মাধ্যমে। অর্থাৎ এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, পাচারের অভিযোগগুলো ছিল। সেই অভিযোগে একাধিক ইনকোয়ারি রয়েছে, তার মধ্যে একাধিক মামলাও হয়েছে। এমন অবস্থায় তার অবৈধ সম্পদটা খতিয়ে দেখতে, অর্থাৎ এই সরকারি অর্থ আত্মসাৎ করে কী পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন সেটা খতিয়ে দেখার জন্য দুদক অবৈধ সম্পদের জন্য আলাদা অনুসন্ধান টিম গঠন করেছে। সেই টিম প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তার আয়কর নথি সহ নানা ব্যাংক স্টেটমেন্টগুলো যাচাই বাছাই করে দেখবে এবং তার যে বাস্তবে যে সম্পদে তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তার সাথে বাস্তবতা কতটুকু রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন। একই সাথে যতটুকু আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনার সাথে সাথে তার পরিবারের সন্তান, তার সন্তান এবং তার বোনের সন্তানদের বিরুদ্ধেও কিন্তু অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে। তো এই ছিল আমার কাছে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম দুদক কার্যালয়ের সামনে থেকে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে সাভারের এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের বিষয়ে আজ শুনানির দিন ধার্য রয়েছে। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশি গার্মেন্টস পণ্য সহ কয়েকটি রপ্তানি পণ্য হঠাৎ করে গতকাল ভারত সরকার যে ভারতের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু নতুন করে যে সমস্ত পণ্য, অর্থাৎ আজকে বেনাপোল বন্দরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রপ্তানি গার্মেন্টস পণ্য নিয়ে আসছে সে সমস্ত ট্রাক কিন্তু ভারতে ঢুকতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বেনাপোল বন্দর সড়কে ভারতে ঢুকতে না পেরে বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে কিন্তু প্রায় 1/2 শতাধিক ট্রাক কিন্তু বন্দরে দাঁড়িয়ে আছে। তবে নিষেধাজ্ঞার আগে, অর্থাৎ গতকালকের আগে যে সমস্ত রপ্তানি পণ্য নিয়ে ট্রাক বেনাপোল বন্দর এসেছিল সে সমস্ত ট্রাক কিন্তু কিছু কিছু ট্রাক ভারতে রপ্তানির সুযোগ পাচ্ছে। আপনি জানেন যে গতকালকে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়ে জানিয়ে দেয় যে আজ থেকে স্থলপথে ভারতে কিন্তু গার্মেন্টস পণ্য সহ কয়েকটি পণ্য রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল বন্দরে বলা যায় রপ্তানি বাণিজ্যে একটা অচল অবস্থা নেমে এসেছে। এর আগে আপনি জানেন যে গত 8 এপ্রিল কিন্তু ভারত সরকার বাংলাদেশে এই যে গার্মেন্টস পণ্য ভারতের যে বিমানবন্দর অর্থাৎ আকাশপথ ব্যবহার করে কিন্তু তৃতীয় কোনো দেশে যে রপ্তানি সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিয়েছিল।
পরপর এই গত 1 মাসের মধ্যে কিন্তু পরপর রপ্তানি বাণিজ্যে এই যে 2টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বাণিজ্যে এক প্রকার অচল অবস্থা নেমে এসেছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে ভারত সরকার তারা আশা করছেন যে নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনা করবেন এবং দু দেশের মধ্যে যাতে রপ্তানি বাণিজ্য সহজ হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আজ যে রপ্তানি শিল্পের তৈরি পোশাক ভারতের রপ্তানি বন্ধ আছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। সে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওড়পাড়ের জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওড় অঞ্চলে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ, যা রীতিমতো পরিণত হয়েছে আতঙ্কে। সবচেয়ে বেশি প্রাণহানি হাওড়াঞ্চলে। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওড়পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ির সময় তো এখানে কোনো বাড়ি করতাম না, কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নেগা উড়ায় বাতাসে, এটা নেগা উড়ায় বাতাসে জায়গাতে বই থাকি। দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড়াঞ্চলে অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওরের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে এফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন এই সামরিক অভিযানে গত 2 দিনে নিহত হয়েছেন 200 ফিলিস্তিনি, আহত হয়েছেন বহু মানুষ। গাজার আকাশে আবারও দেখা যায় ধোঁয়া আর আগুনের হলকা। ইসরায়েলের নতুন সামরিক অভিযানে একদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 150 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। উত্তর গাজার জাবালিয়া ও বেথলাহিয়া থেকে ইসরায়েলি বাহিনীর নির্দেশে আবারও ঘর ছাড়ছেন হাজারো মানুষ। অপারেশন গিডিয়ন চ্যারিয়টসের আওতায় গাজার ভেতরে আরও একটি বড় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ ধরনের বড় অভিযান শুরুর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে আন্তর্জাতিক মহল বলছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাগদাদে আরব লীগ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা উপত্যকায় গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে রাখা এবং খাবার, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের সম্মিলিত শাস্তি। গাজা পুনর্গঠনে $2 কোটি সহায়তা ঘোষণা দিয়েছে আয়োজক ইরাক। এছাড়া লেবাননের পুনর্গঠনেও $2 কোটি সহায়তার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলেও বাড়ছে ক্ষোভ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা অক্ষুণ্ণ রাখা। রোমাঞ্চকর ফাইনাল মাঠে করাবে সন্ধ্যা 7:30টায়। সোনালি এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা 2 দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।
ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সাফারি ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট চায় জামায়াত, ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ। জুলাই সনদ তৈরির লক্ষ্যে আগামী সপ্তাহে শুরু দ্বিতীয় ধাপের আলোচনা। দক্ষিণের নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, বন্ধ সেবাদান। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের বিক্ষোভ, দাবি আদায়ে আবারও রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা, হাইকোর্টের সামনে বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।